মিস মুলার নামের সহজ সরল বুদ্ধিমতী একটি মেয়ে। সে খুবই সাধারণভাবে জীবনযাপন করত। দামি পোশাক ও বিলাসিতা কখনোই তাকে স্পর্শ করতে পারেনি, তাই তাকে প্রতিটি জায়গাতেই হতে হয় অবহেলিত এবং অপমানিত। প্রতিদিন সে যখন অফিসে যেত তখন তার সহকর্মীরা তাকে হেয় করত, কারণ সে বাকি সবার মতো দামি গাড়িতে নয়, বরং আসত সাদামাটা একটা বাইক চালিয়ে। তাই কারো চোখেই তার কোনো সম্মান ছিল না। সবাই ভাবত যে সে গরিব বলেই হয়তো এত কষ্ট করে জীবনযাপন করছে, কিন্তু কেউ কখনো ভাবতেই পারেনি যে সাধারণ মেয়েটি আসলে ছিল শহরের সবচাইতে ধনী বিলিয়নারের একমাত্র উত্তরাধিকারী। কিন্তু তারপরেও মিস মুলার কেন এমন জীবন বেছে নিয়েছে, এর পেছনেও ছিল একটা অজানা গল্প, যেটা জানলে অবাক হয়ে যাবেন আপনিও। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই অসাধারণ চাইনিজ ড্রামাটির গল্প। গল্পের শুরুতেই দেখানো হয় একটি কোম্পানির ম্যানেজার তাদের প্রেসিডেন্টের রুমে প্রবেশ করছে। ম্যানেজারটি জানায়, মিস মুলার আমাদের কোম্পানি সারা দেশের মধ্যে ৫ম স্থান অধিকার করেছে, তাই বিভিন্ন কোম্পানি থেকে অনেক গিফট এসেছে। জ্যাকসন ফ্যামিলি একটা পুরাতন জিনসেং পাঠিয়েছে, ইউনুস ফ্যামিলি পার্লের নেকলেস পাঠিয়েছে, আরও অনেক ফ্যামিলি থেকে অনেক উপহার পাঠিয়েছে। তখন মুলার বলে, আমি খুব টেনশনে আছি, আমার বয়ফ্রেন্ড কি কোনো অজুহাতে খাবারের দাওয়াত দেব? ম্যানেজার ভদ্রমহিলাটি বলে, মিস মুলার, আপনি আর মিস্টার কার্নেজ প্রায় ১ বছর ধরে সম্পর্কে আছেন। তিনি আপনার কোম্পানির নামে ক্ষমতা ব্যবহার করেছেন, তাকে একটা বাড়ি এবং গাড়িও উপহার দিয়েছেন। এখন আপনি উপহার হিসেবে তাকে আনলিমিটেড ক্রেডিট কার্ড দিতে চাচ্ছেন। সে আরও জানতে চায়, কতক্ষণ পর্যন্ত আপনি আপনার পরিচয় আর প্রেসিডেন্সি পদবি লুকিয়ে রাখবেন? মিস মুলার বলে, ইয়াসিরের অনেক ইগো, যদি সে আমার আসল পরিচয় জানতে পারে তাহলে মানিয়ে নিতে পারবে না। তখন তার ম্যানেজার জিজ্ঞেস করে, আপনি কি আপনার বাইকে করে যাবেন? তারপরে সিন শিফট হলে আমরা একটা ছেলে আর মেয়েকে ঘনিষ্ঠ অবস্থায় দেখি। সেখানে থাকা ছেলেটা হচ্ছে ইয়াসির আর মেয়েটা হচ্ছে মেইন লিড মুলার এবং সৎবোন ডেন্সি। হঠাৎ ইয়াসিরের ফোনে একটা মেসেজ আসে। সে মেসেজটা দেখে বলে, আসলেই চার্সন হোটেলে আমার জন্য একটা সিট বুক হয়েছে। তখন ডেন্সি বলে, এটা সেই হোটেলটা না যার সর্বনিম্ন ব্যয় $5 মিলিয়ন? তখন ইয়াসিন অহংকার করে বলে, সামান্য একটি হোটেল, এছাড়া কিছুই না। তুমি যদি চাও যেতে আমি তোমাকে নিয়ে যাব। তখন মেয়েটি খুশি হয়ে বলে সে তার সাথে যেতে চায়, আরও বলে তার পুরনো ক্লাসমেটদেরকেও সে সাথে নিতে চায়, যাতে তাদেরকে দেখতে পারে সে এখন কতটা ভালো আছে। ইয়াসির বলে, তুমি যা বলবে তাই হবে। ডেন্সি তখন খুশি হয়ে বলে, আমি জানতাম তুমি সবচেয়ে ভালো। ডেন্সি বলে তার বোন প্রতিদিন তাকে এগিয়ে নিতে আসে, সে তাকে আর তার গাড়িতে দেখতে চায়, তাই তার গাড়িটা কি নিয়ে যাবে তার সাথে করে? তখন ইয়াসির বলে, সেটা তোমার ইচ্ছের উপর ডিপেন্ড করে, বলেই সে তাকে চাবি দিয়ে দেয়। পরের সিনে দেখানো হয় ডেন্সি সেই গাড়িটি নিয়ে তার বাড়িতে আসে। ওদিকে মুলার তার বাইক নিয়ে বাসায় আসে। তখন সে গাড়িটা দেখে চিনতে পারে আর মনে মনে বলে, এটা কি ইয়াসিরের সেই গাড়িটা না যেটা কোম্পানি থেকে ওকে উপহার দেওয়া হয়েছিল? ততক্ষণে সিনটি গাড়ি থেকে নেমে এসে তাকে ব্যঙ্গাত্মক স্বরে বলে, এটাকে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, আমার গরিব অর্ধেক বোন। তখন মুলার বলে, এটার দাম $10 মিলিয়ন, তোমার গাড়ির চেয়ে অনেক দামি। তখন তার বোন বলে, তুমি কিভাবে ভাঙাচোরা বাইকের সাথে আমার গাড়ির তুলনা করতে পারো? আচ্ছা বাদ দাও, বাবা আমাদের জন্য ওয়েট করছে আর আমার ভীষণ ক্ষুধা লেগেছে, আর মনে রেখো আমার বাসা কিন্তু অনেক বড়। তখন মুলার মনে মনে বলে, এই বাসা থেকে তো আমার পোষা কুকুরের ঘরও বড়। যদি না বাবা আমাকে এখানে আসার জন্য রিকোয়েস্ট করতো, আমি তো তোমার মতো কাউকে সহ্যই করতাম না। ঘরে আসলে সিন্ডি তার বাবাকে নিয়ে খেতে বসে। মুলার একটা গ্লাসে পানি ঢালার সময় কিছুটা পানি ডেন্সের ঘড়িতে পড়ে। তখন সে বলে, দেখে পানি ঢালো। তার বাবাকে বলে ঘড়িটা তার বয়ফ্রেন্ড কিনে দিয়েছে, সে অনেক বড় লোক, সে রিমফোর্ড গ্রুপের জেনারেল ম্যানেজার ইয়াসির বার্নিট। সে আমাকে $3 মিলিয়ন দিয়ে ঘড়ি কিনে দিয়েছে। যখন আমি বিবাহ করব তখন আমি তোমাকে একটা বাড়ি উপহার দেব। সিন্টিকে মুলার বলে, আমার মনে হয় তোমার আরো সাবধান হওয়া উচিত, মিষ্টি কথা শুনে ভুলে যাওয়া উচিত না। তখন সিন্টি বলে, দেখো বাবা, আমি একটা ধনী ছেলের সাথে রিলেশনে আসছি, চেলসি জেলাস ফিল করছে এজন্য। এখানে আমরা জানতে পারি চেলসি নামেই তাকে সবাই চেনে, মুলার নামে শুধু অফিসের কিছু লোকই চেনে তাকে। তখন তার বাবা মুলারকে বলে, তোমাকে আজ আমার ডাকাই উচিত হয়নি, তুমি সবসময় ওর সাথে খারাপ বিহেভ করো। তখন মুলার রেগে উঠে বলে, তুমি সবসময় ওকে ভালোবাসো, শুধু টাকা নেওয়ার সময় আমার কথা মনে পড়ে, তুমি কি আসলেই আমার বাবা? তখন তার বাবা তাকে থাপ্পড় মারে আর বলে, তুমি সিন্টির মতো কোমল হৃদয়ের এবং সরল স্বভাবের না, যদি হতে তাহলে আমি তোমাকে ভালোবাসতাম। তখন চেলসি বলে, তাহলে তুমি আমার ব্যাপারে কি ভাবো? আমি কি সিন্টির বড় বোন হিসেবে যোগ্য নই? তখন তার বোন তার বাবাকে শান্ত হতে বলে আর বলে, চেলসি অনেকদিন ধরে লো কোয়ালিটির কলিগদের সাথে মিশে মিশে এমন হয়ে গেছে। আমার বয়ফ্রেন্ড অনেক ধনী ব্যক্তি, সে কালকে আমাকে দুপুরে খাওয়ার আমন্ত্রণ করেছে, সেখানে চেলসিও আমাদের সাথে যাবে, তাহলে সেও কি ঠিক হয়ে যাবে? তখন তার বাবা চেলসিকে বলে, দেখো তোমার ছোট বোনকে, দেখেছো তুমি খারাপ ব্যবহার করার পরেও তোমাকে সাথে নিয়ে যেতে চাইছে সে। চেলসি মনে মনে ভাবে, এটাই সঠিক সময় আমার চিটার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার। তারপর সেখান থেকে সে চলে যায়। তারপর ইয়াসিরকে ফোন করে জিজ্ঞেস করে কালকে সে দুপুরের খাবার খেতে চেলসির সাথে বাহিরে বের হতে পারবে কিনা। তখন সে বলে তার কাজ আছে, সে কাল ব্যস্ত থাকবে, অন্য একদিন যাবে।
আসলে এখানে চেলসির বয়ফ্রেন্ড তাকে ঠকিয়ে তারই বোনের সাথে রিলেশন করছে। সিন শিফট হলে দেখানো হয় সিন্ডি ইয়াসিরের গাড়িতে চেপে সেই হোটেলে আসে। সেখানে আগে থেকেই সিন্ডি এর পুরনো ক্লাসমেটরা অপেক্ষা করছে। তারপর সে বয়ফ্রেন্ড ইয়াসিরকে বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয়। সে বলে তার বয়ফ্রেন্ড রিফোর্ড কোম্পানির জেনারেল ম্যানেজার। তখন তার ক্লাসমেটরা অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা সেই কোম্পানি না যেটা পৃথিবীর মধ্যে একটি ধনী কোম্পানি হিসেবে পরিচিত? তখন ইয়াসির বলে, আমাদের কোম্পানির অর্থনৈতিক অবস্থা সবসময় ভালো থাকে। তখন সেখানে চেলসি ইয়াসিরকে উদ্দেশ্য করে বলে, তুমি এমনভাবে বলছো যে তুমি মনে হয় সেই কোম্পানির প্রেসিডেন্ট। তাকে দেখে ইয়াসির ঘাবড়ে যায় আর মনে মনে বলে, চেলসি কি করে সিন্টির বোন হতে পারে? তখন সিন্টির ক্লাসমেট বলে, তোমার বয়ফ্রেন্ড তোমার বোনকে দেখে এরকম বোধ করছে কেন? তোমরা কি একে অন্যকে চেনো? সিন্টি তখন বলে, আমার বয়ফ্রেন্ড একটি নামি দামি কোম্পানির জেনারেল ম্যানেজার। সে কি করে একটি 2-3 হাজার টাকা ইনকাম করা মেয়েকে চিনতে পারে? তখন চেলসি মনে মনে বলে, কোম্পানির প্রেসিডেন্ট 2 থেকে 3 হাজার না 2-3 মিলিয়ন টাকা ইনকাম করে। ইয়াসির মনে মনে ভাবে, চেলসি কেন আমাকে না চেনার ভান করছে? আর এদিকে চেলসি মনে মনে ভাবে, খেলা তো মাত্র শুরু হয়েছে। তারপর চেলসি জিজ্ঞেস করে, এই গাড়িটা আপনার কাছে কি গাড়ির লাইসেন্স আছে? তখন ইয়াসির মনে মনে বলে, ও আচ্ছা, তো তুমি আমার হাটে হাড়ি ভাঙতে চাও? তারপর সেও জোর দিয়ে বলে, এই গাড়িটা আমার কোম্পানি থেকে রেজিস্টার করা। তখন সিন্টি বলে, এরকম করা বন্ধ করো, এটা আমার বয়ফ্রেন্ড। তার ছোটবেলার বন্ধুরাও তার সাথে সহমত হয় আর বলে, এই হোটেলটা অনেক ব্যয়বহুল। সিন্টি বলে, তো আমাদের জন্য প্রাইভেট রুম বুক করবে চলো। হোটেলের ম্যানেজার আসলে ইয়াসির তাকে বলে, কিছুদিন আগে আমাদের কোম্পানি থেকে কুপন দেওয়া হয়েছিল প্রাইভেট রুম বুক করার জন্য। তখন হোটেলের ম্যানেজার বলে, সরি স্যার, আমাদের এখানে একটা নিয়ম আছে, কুপনের অফার নিতে হলে অবশ্যই আপনাকে অন্ততপক্ষে 3 দিন এই হোস্টেলে থাকতে হবে। এটা শুনে সিন্টির ক্লাসমেটরা জিজ্ঞেস করে, ইয়াসির এখানে প্রথমবারের মতো এসেছে? কিন্তু তুই তো বলে এই হোটেলে সে প্রায়ই আসে। তারপর সে তার একটি ভিআইপি কার্ড বের করে হোটেল ম্যানেজারকে দেয়। তখন সিন্টি বলে, এরপর থেকে কথা বলার সময় সাবধানে বলবেন, যদি আপনি আপনার চাকরিটা বাঁচাতে চান। মনে রাখবেন কে তোমার মালিক। তখন চেলসি সেখান থেকে ওয়াশরুমে যায়। ইয়াসিরও অস্বস্তি লাগার বাহানায় তার পিছু পিছু যায়। তখন সিন্টির ক্লাসমেটরা জিজ্ঞেস করে, তোমার বয়ফ্রেন্ডকে কেন মনে হচ্ছে তোমার বোনের প্রতি ইন্টারেস্টেড? সিন্টি বলে, এসব বোকার মতো কি বলছো? এমন কিছুই না, চলো আমরা খেতে যাব। নেক্সট সিনে ওয়াশরুমে গিয়ে ইয়াসির চেলসির হাত ধরে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমাকে ভালোবাসি, তোমার বোনের সাথে অভিনয় করছি। তখন চেলসি বলে, হ্যাঁ তুমি তো খুব ভালো অভিনেতা, তোমাকে তো অভিনয়ের জন্য অ্যাওয়ার্ড দেওয়া উচিত। দুশ্চরিত্র তার বোকাটার চমৎকার জুটি হয়েছে। সে আরো বলে, ইয়াসির তখন বলে, সত্যিটা হলো, শোনো, আমি তোমার সাথে শুধু ছিলাম কারণ তুমি আমার পেছনে অনেক টাকা খরচ করতে, কিন্তু এখন আমারও টাকা আছে, নামও আছে, ক্ষমতা আছে, তাই এখন আর তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। আর একটা কথা, তোমার বোন তোমার থেকে বেশি রোমান্টিক। তখন চেলসি বাঁকা হাসি হেসে বলে, তুমি বড়লোক হয়েছো আমাকে ঠকিয়ে, তুমি আমাকে ডিজার্ভ করো না, যা কিছু আমি তোমাকে দিয়েছি ফিরিয়ে নেব। তারপর সে কাউকে একটা কল করে বলে ইয়াসিরের কার্ডে টাকাটা ক্যান্সেল করে দিতে। যখন ইয়াসির খাবার টেবিলে ফিরে আসে তখন সিন্টি বলে, কোথায় ছিলে? সবাই তোমাকে অনেক মিস করছে। তারপর খেতে বসে সিন্টির হ্যান্ডব্যাগ দেখে তার পুরনো ক্লাসমেট জিজ্ঞেস করে, এটা অনেক দামি একটা ব্যাগ। সিন্টি বলে, জানি, এটা ইয়াসির আমাকে গিফট করেছে, আমি সবসময় বেস্ট জিনিসটাই ডিজার্ভ করি। আর চেলসিকে বলে, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, তুমি অনেকদিন যাবৎ গরিবের হালেতে আছো, তো তোমার এরকম ব্যাগ কেনার কোনো যোগ্যতা হয়নি, থাক তুমি আর কষ্ট পেও না। তখন চেলসি বলে, আমি শুনেছি ওই কোম্পানির প্রেসিডেন্ট একজন মেয়ে। তারপর ইয়াসিরকে প্রশ্ন করে, তুমি কি তোমার জেন্ডার চেঞ্জ করে ফেলেছো? সিন্ডি কিছু বলার আগে সিন্ডির ক্লাসমেটরা ওয়েবসাইট দেখে যে আসলেই তাদের রেইনফোর্ড কোম্পানির প্রধান একজন মেয়ে। তখন ইয়াসির বলে, আমি আমার মেয়র মেম্বারশিপ পেয়েছি, আমি একজন পুরুষ, স্বামী কেন মেম্বারশিপ নিতে যাব? তখন চেলসি টিটকারি করে বলে, আমার কোনো ছেলে নেই। ইয়াসির খাবার অর্ডার দেওয়ার জন্য ওয়েটারকে ডাকে, কিন্তু খাবারের দাম দেখে ইয়াসিরের চোখ ছানা বড় হয়ে যায়। সে বেছে বেছে কম দামের খাবারগুলো অর্ডার করে। তখন চেলসি বলে, যত কম দামের খাবারই খাও না কেন, ন্যূনতম বিল $1 মিলিয়ন করব। সিন্ডি তখন বলে, তোমার যা খুশি অর্ডার দাও, আমি বলছি আমার বয়ফ্রেন্ড বিল দেবে। তখন ওয়েটারকে ডেকে চেলসি অর্ডার দেয়। তখন বলে, এই সমস্ত খাবারের বিল আসবে $400,000 টাকা। এই কথা শুনে ইয়াসির ভয় পেয়ে যায়। কিন্তু চেলসি তখন বলে, ভয় পাচ্ছ কেন? তোমার গার্লফ্রেন্ড তো বলেছে তুমি সব টাকা দিবে। সিন্ডি তখন বলে ইয়াসিরকে যে তুমি দেখিয়ে দাও তোমার কাছে কত টাকা আছে। তখন ওয়েটার বলে, আমাদের হোটেলে খেতে হলে আগে টাকা পে করতে হবে। এসে তখন মনে মনে বলে, আমি তো কোম্পানি থেকে আনলিমিটেড ক্রেডিট কার্ড পেয়েছিলাম। ইয়াসির কার্ড পে করলে দেখে সেগুলোর একটাতেও ব্যালেন্স নেই। তখন সে বুঝতে পারে চেলসি আসলে টাকাটা উঠিয়ে নিয়েছে। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, যেটা আমি অলরেডি পিন কমেন্টে দিয়ে দিয়েছি। এই অ্যাপে খেলা এনজয় করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে গেমের অংশ। এখানে সবকিছু সহজ, ঝামেলাহীন এবং সেফভাবে করা হয়েছে। আপনি খুব সহজেই বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ডিপি করতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে অসংখ্য গেমস, যেটা দেবে এক অন্যরকম এক্সাইটমেন্ট এবং থ্রিল। আপনি যদি আপনার স্পোর্টস স্কিল যাচাই করতে চান,
তাহলে এটাই হতে পারে আপনার জন্য বেস্ট একটি প্ল্যাটফর্ম। আমি পিন কমেন্টে সমস্ত নির্দেশনা এবং ধাপগুলো দিয়ে দিয়েছি, আপনারা চাইলে একবার দেখে আসতে পারেন, মিস করলে চলবে না। আর আমার প্রোমো কোড দিয়ে রেজিস্ট্রেশন করলে সেখানে থাকছে আরও বেশি উপহার। চেলসি তখন তার নিজের খাবারের বিলটা পরিশোধ করে, আর সিন্ডির বন্ধুরা বলে সে আমাদের বোকা বানাচ্ছিল, তার কাছে টাকা নেই, অথচ সে ধনী সাজার নাটক করে চলেছে। তখন সে ওয়েটারকে বলে যে সে তার কার্ড আনতে ভুলে গিয়েছে, কালকে সে টাকা দিয়ে দিবে। এটা বলার পর ওয়েটার তাকে মারে এবং বলে ধনী হওয়ার নাটক কেন করবে না। তখন সেখান থেকে ওয়েটার চলে গেলে সিন্ডিকে তার বন্ধুরা বলতে থাকে তোমার বয়ফ্রেন্ড একজন ধোঁকাবাজ, চেলসি না থাকলে তো আমরা খাবারের বিলই দিতে পারতাম না। ইয়াসির তৎক্ষণাৎ বলে চেলসি তার কার্ড ইউজ করেছে। সিন্ডি বলে তার মানে ওটা তোমার কার্ড। ইয়াসির আরও বলে চেলসি তাকে তার বয়ফ্রেন্ড হওয়ার জন্য অফার করেছে। তখন সিন্ডি চেলসিকে বলে তুমি তো বাবার ভালোবাসা পাচ্ছ না, তাই এখন আমার বয়ফ্রেন্ডকেও কেড়ে নিতে চাইছো। এটা শুনে চেলসি রেগে গিয়ে সিন্ডিকে থাপ্পড় মারে আর বলে আমি পরিবারের একমাত্র সন্তান, তুমি একজন অবৈধ সন্তান, তোমার মা ছিল বাবা মায়ের সম্পর্কে তৃতীয় ব্যক্তি, সেটা সবাই জানে। সিন্ডি এতে দমে যায় আর বলে ছোটবেলায় তুমি যা চাইতে আমি তোমাকে দিয়ে দিতাম, তুমি ইয়াসিরকে আমাকে দিয়ে দাও। তখন চেলসি বলে তুমি ওকে যদি আমার কাছ থেকে নিয়ে নাও তাহলে আমি অবশ্যই মেনে নেব। তখনই ইয়াসির ধরা পড়ে যাওয়ার ভয় বলে ও মিথ্যে বলছে। তখন চেলসি বলে আমিও দেখি ইয়াসির তুমি কতক্ষণ মিথ্যে বলে যেতে পারো। সিন শিফট হলে দেখা যায় সিন্ডি তার বান্ধবীদের বলছে সরি তোমাদের বাসায় ড্রপ করে দিয়ে আসতে পারবো না, কারণ এই গাড়ির দুটোই সিট। তখন চেলসি বলে এই গাড়িটা করে যেতে হলে তো আগে গাড়ির দরজাটা খুলতে হবে। একজন এসে বলে তখন বলে তুমি কি মনে করো আমি গাড়ি চালাতে পারি না? তুমি ওর কথায় কান দিও না, তুমি বাড়িতে যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। ইয়াসির যখন গাড়ির লক খুলতে চায় তখন খোলে না, তখন রিমোট কন্ট্রোল দিয়ে খুলতে চায়, সেটাও খোলে না। তখন চেলসি বলে শুধু শুধু ট্রাই করো না, এই গাড়িটা কি তোমার যে তুমি ইশারা শুনবে? তখন চেলসি তার লাইসেন্স বের করে দেখায়, সেটা দেখে সিন্ডির ক্লাসমেটরা বলে এই গাড়িটা তো চেলসির নামে। তখন সিন্ডি তাকে থাপ্পড় মেরে জিজ্ঞেস করে সেটা কি তার? তখন ইয়াসির বলে এটা ফেক, ও আসলে বানিয়ে নিয়েছে, তোমরা আমার সাথে আমার বাড়িতে চলো, আমার বাড়ি অমুক জায়গায়। সিন্ডির বান্ধবীরা বলে আমি শুনেছি ওখানে সব বড় লোকরা থাকে, অনেক বড় বড় ভবন আছে সেখানে। তারপর ইয়াসির তাকে ওই বাড়িতে সবাইকে ইনভাইট করে। সবাই সেখান থেকে চলে গেলে ইয়াসির বলে তুমি আমার পায়ে পড়ে ক্ষমা চাইলে আমি তোমাকে মাফ করে দিয়ে আবারও তোমার সাথে সবকিছু ঠিকঠাক করে নিব। তখন চেলসি বলে তোমার সাথে আমি কিছুই ঠিক করতে চাই না। ইয়াসির বলে কাল নিশ্চয়ই তুমি আমার বাড়িতে আসার দুঃসাহস করবে না? চেলসি বলে অবশ্যই আসবো, তোমার অভিনয় দেখতে এই শোটা আমি মিস করতে চাই না। তখন ইয়াসির বলে তুমি আসলে কি চাও? সে বলে আমি শুধু তোমাকে যা যা দিয়েছি সেগুলো ফেরত নিতে চাই। তখন চেলসি বলে আমি আমার গাড়ি নিয়ে যাচ্ছি, তুমি পায়ে হেঁটে চলে যাও। নেক্সট সিনে দেখানো হয় ইয়াসির তার বাড়িতে সবাইকে নিয়ে আসে। একটু পর এখানে চেলসিও চলে আসে। তারপর সবাই মিলে চেলসিকে কথা শোনায়, কিন্তু চেলসির এতে কিছুই যায় আসে না, সে তখন চুপ করে থাকে। এদিকে ইয়াসির পাসওয়ার্ড দিয়ে যাচ্ছিল, কিন্তু কোনো পাসওয়ার্ডই আসলে কাজ করছে না, পাসওয়ার্ড বারবার ইরোর দেখাচ্ছে। তখন চেলসি বলে এটা না তোমার বাসা, তোমার বাসার পাসওয়ার্ড তুমিই জানো না? সিন্ডির বন্ধুরাও জিজ্ঞেস করে যে এসব কি হচ্ছে, তুমি তোমার বাসার পাসওয়ার্ড কি করে না জেনে থাকতে পারো? ওদিকে চেলসি মনে মনে বলে তুমি পাসওয়ার্ড কখনোই খুলতে পারবে না, কারণ পাসওয়ার্ড আমি চেঞ্জ করে দিয়েছি। সে পাসওয়ার্ড দিয়ে দরজা খুলতে গেলে তার পাসওয়ার্ডটি সঠিক হয় এবং দরজা খুলে যায়। পাসওয়ার্ডটি ছিল চেলসির জন্ম তারিখ। সিন্ডির বান্ধবী ইয়াসিরকে জিজ্ঞেস করে তাহলে এটা কি করে হতে পারে? সে আরও জিজ্ঞেস করে আপনাদের মধ্যে কি সম্পর্ক? চেলসি বলে কথা না বাড়িয়ে ঘরে প্রবেশ করা যাক। তারপর তারা ঘরের মধ্যে প্রবেশ করে। ড্রয়িং রুমে বসে কথা বলছিল সবাই। সিন্ডির বান্ধবী বলে সত্যিই ঘরটা অনেক বড়। ইয়াসির অহংকার করে বলে কিন্তু আমার কাছে তো ঘরটা অনেক ছোট লাগে। সিন্ডির বান্ধবী বলে তুমি অনেক মজা করতে পারো, তারপর তোমার পছন্দ আছে বলতে হবে, ঘরটা অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছে। ইয়াসির বলে হ্যাঁ আমার প্রিন্স ডেকোরেশন পছন্দের। তখনই চেলসি বলে সত্যি, কিন্তু আমার তো মনে হচ্ছে এখানে সব ইউরোপিয়ানের স্টাইল আছে। তখন ডেন্সির ছেলে বন্ধু বলে আমিও ডেকোর ডিজাইন সম্পর্কে জানি, আমারও তাই মনে হচ্ছে যে চেলসি আসলে ঠিক বলছে। ডেন্সির বান্ধবীরা টেবিলের উপর একটা চায়ের কাপ দেখে সেটা হাতে নিয়ে বলে এটাকে আমাকে দিয়ে দেবে? ইয়াসির বলে হ্যাঁ অবশ্যই নিতে পারো, তুমি নিয়ে যাও। কিন্তু তখনই ডেন্সির বান্ধবীরা বলে তোমার বয়ফ্রেন্ড খুবই ভালো, এটার দাম $90 মিলিয়ন, সে আমাকে এটা গিফট দিয়েছে। এটার দাম আসলে ইয়াসিরের জানা ছিল না। এত দাম শুনে সে বলে এটা নিও না, অন্য একটা নাও। তখন অন্য একটা কাপ নিয়ে মেয়েটা বলে এটা ওটার থেকেও দামি। এটা শুনে ইয়াসির বলে ওখানেই রেখে দাও, একটাও নিও না। তখন চিসলে টিটকারি মেরে বলে কেন, তুমি না বললে আমার কথা নড়চড় হয় না? তখন ইয়াসির বলে আমি কি জানতাম নাকি এগুলোর এত দাম? তখন আবার তারা দুই একটার দাম ভুলে গিয়েছে। এরপর ইয়াসির তাদেরকে কম দামে চা খাওয়াতে নিলে সবাই বলে তুমি আমাদের তুচ্ছ করছো। তখন চেলসি একটা এক্সপেন্সিভ চা বের করে বলে এটা লুকিয়ে রেখেছিলে কেন? ইয়াসির বলে আমি এটার কথা ভুলে গেছি। তারপর সবাই তাকে চা বানিয়ে দিতে বলে, কিন্তু সে তখন মনে মনে বলে এই ঘরটা আমি কোম্পানি থেকে পেয়েছি, আমি কি করে জানবো এখানে চায়ের কোথায় কি আছে?
সে চা বানাতে পারে না, এতে সবাই তাকে হেয় করলেও ডেন্সি বলে সে কোম্পানির জিএম, তাকে অন্যরা চা বানিয়ে দেয়, তাই সে চা বানাতে পারবে না, এটা স্বাভাবিক ব্যাপার। পরিস্থিতি স্বাভাবিক করার জন্যই স্টার্ক সবাইকে নিয়ে বাসার অন্য রুম দেখাতে চলে যায়। অন্য রুমে গেলে সবাই রুমে থাকা দামি খাট দেখে সিন্ডি ও তার ফ্রেন্ডরা খুবই প্রশংসা করে। তারপর টি টেবিলের উপর একটা নেকলেস পায়, যেটা একটা বিখ্যাত ডিজাইনার দিয়ে ডিজাইন করানো। ইয়াসির বলে এটা আমি সিন্ডির জন্য কিনেছি। চেসলি ড্রয়ার থেকে মানি রিসিপ্ট বের করে বলে তাহলে এটা মানি রিসিপ্টে আমার নাম লেখা কেন? ইয়াসির বলে এসব তোমার চক্রান্ত, তুমি করেছো, এসব আমাকে সুখী দেখে তোমার হিংসা হচ্ছে। তখন চেসলি বলে আমি শুধু চাই যা আমার জিনিস সবকিছু তোমার থেকে ফিরিয়ে নিতে। ইয়াসির আবারও বাহানা বানায় এই চেসলি মেয়েটা শেষবার যখন একবার আমার বাসায় এসেছিল তখন নেকলেসটা রেখে গেছে এখানে। তারপর সবাই তাকে কটু কথা শোনায়। ইয়াসির বলে তুমি আমার ঘর থেকে এখনই বের হয়ে যাও। চেসলি বলে তাহলে এটা তোমার না, আমার ঘর। ইয়াসির বলে আমি এখানে কোম্পানির ম্যানেজারদের ফোন করে জিজ্ঞেস করব, তারাই বুঝিয়ে দিয়ে যাবে কোনটা কার। তখন ডেন্সি বলে ভালোই ভালো চলে যাও, না হলে ম্যানেজার এসে তোমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবে। একটু পরেই সেখানে ম্যানেজার আসে। মিস মুলার কি সমস্যা বলুন? তখন ইয়াসির বলে ওই মহিলাকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। তখন লোকটি বলে আপনার সাহস তো কম না, ম্যামকে এগুলো কি বলছেন? তারপর তাদেরকে ঘর থেকে বের করে দেয়। সিন্ডির ফ্রেন্ডরা বলে তোর বয়ফ্রেন্ড একটা নির্লজ্জ বেহায়া, সে এতদিন তোর বোনের টাকা চলেছে, তারপর তোর সাথে ধনী সেজে প্রতারণা করেছে। এরপর তারা সেখান থেকে চলে যায়। তারপর সিন্ডি রাগ করে সেখান থেকে চলে যেতে চায়। ইয়াসির বলে আমি সামনের সপ্তাহের অনুষ্ঠানে তোমাকে অফিসের সবার সাথে পরিচয় করিয়ে দেব যে এটা আমার লাভার। আমি চেলসিকে শুধু টাকার জন্য ইউজ করেছি, আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে একটা ব্যাগ উপহার করব ওই দিন। ব্যাগ উপহার পাওয়ার কথা শুনে সিন্ডি মেনে নেয়, তবে সে সাধারণ বলে সে চেলসির মতো ধন সম্পদ চায়। তখন ইয়াসির বলে সে একটা মেয়ে, সে কিভাবে টাকা ইনকাম করবে? নিশ্চয়ই তার কোনো সুগার ড্যাডি আছে। ইয়াসির মনে মনে বলে কত বোকা মেয়ে, একটা ব্যাগের লোভে সব কিছু মেনে নিল। নেক্সট সিনে দেখানো হয় চেলসিকে তার ম্যানেজার এসে বলে সামনের সপ্তাহে আমার কোম্পানিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে, সেখানে বেস্ট এমপ্লয়ের জন্য পুরস্কার দেয়া হবে ইয়াসির স্যারকে। চেলসি বলে ডিসকোয়ালিফাই করে দাও তাকে। তখন ম্যানেজার জিজ্ঞেস করে আপনি যে ব্যাগ অর্ডার করেছিলেন সেটা আজ আসবে, রিসিভ করব কি? চেলসি বলে তার কোনো প্রয়োজন নেই, সে অফিস শেষে নিজেই সেখানে যাবে শপে। পরের সিনে আমরা দেখি চেলসি অফিস থেকে ব্যাগ কিনতে শপে আসে। সেখানে শপকিপার তাকে বলে তোমার এখানে আসার সাহস কি করে হয়? তুমি জানো এই ব্যাগগুলোর দাম কত? তোমার পোশাক দেখে তো মনে হচ্ছে না যে তুমি গরিব। তখনই সেখানে ইয়াসির এবং সিন্ডি আসে। ইয়াসির শপকিপারকে বলে আমাদের একটা ব্যাগ এখানে দেখান, আমি আমার লাভারের জন্য একটা ব্যাগ কিনবো, আর আমার কোনো গরিব মানুষের সাথে একসাথে কেনাকাটা করব না। চেলসি কোম্পানির ওনারের কাছে ফোন দিয়ে বলে আপনাদের শপকিপার খুবই বাজে, তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেব যদি আমার সাথে এরকম বিহেভ করে। তারপর সেও ব্যাগ পছন্দ করে। শপকিপার তখন বলে আপনি এই ব্যাগ কেনার সামর্থ্য রাখেন না। তখনই শপকিপারের ফোনে কল আসে, আর ম্যানেজার বলে আমাদের দোকানে ভিআইপি গেস্ট এসেছে, তার যত্ন করো। কিন্তু সেই শপকিপার ভাবে ডেন্সি ভিআইপি গেস্ট। চেলসি যে ব্যাগটা ধরেছিল সে ব্যাগটা সে ডেন্সিকে দেয়। একটু পর ম্যানেজার আসলে তাকে দেখিয়ে বলে এই মহিলা কতক্ষণ ধরে ডিস্টার্ব করছে, একে দোকান থেকে বের করে দাও। তখন ম্যানেজার তাকে চাকরি থেকে বের করে দেয় আর বলে মিস মুলার এর সাথে তুমি এরকম ব্যবহার কি করে করতে পারলে? তখন শপকিপারটি ক্ষমা চায় কিন্তু ক্ষমা করে না, তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। ইয়াসির রেগে গিয়ে বলে তুমি এমন বিহেভ কেন করছো, আর মনে হচ্ছে এই সবটা তোমার। তখন ম্যানেজার বলে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, সবগুলো সবই তার। তারপর তার বোন বলে তুমি এমন করছো যেন এই এলাকার কোনো দোকানই নেই আর। তখন চেলসি বলে হ্যাঁ নেই, কারণ সব দোকানের সাথে তো আমার ওনারশিপ আছে। তখন তারা রাগ করে সেই দোকান থেকেই বের হয়ে চলে যায়। ডেন্সি রেগে ইয়াসিরকে বলে আমি চেসলির মুখে হাসি দেখতে চাই না, আর তুমি কিছু একটা করে ওকে উচিত শিক্ষা দাও, আমি আর নিতে পারছি না। তখনই ইয়াসিরের ফোনে কল আসে, তাকে বলা হয় কালকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসতে। ইয়াসির সিন্ডিকে বলে হয়তো চেলসি কোনো সিনিয়র এমপ্লয়ের সাথে সম্পর্কে আছে, আমরা কালকে সেটা প্রকাশ্যে নিয়ে আসবো। সিন শিফট হলে আমরা দেখতে পাই চেলসির ম্যানেজার তাকে একটা ফাইল দিয়ে বলছে এই যে ম্যাম সেই ইনফরমেশনগুলো আপনি যেরকমটা ভেবেছিলেন সেরকম চাই, কেউ আমাদের কোম্পানির সাথে বেইমানি করছে, আপনি কি কালকে অনুষ্ঠানে যাবেন? তখন চেলসি বলে অবশ্যই, কি করে আমি এই নাটকটা না দেখে থাকতে পারি, এটা আমি মিস করতে চাই না। পরে অনুষ্ঠানের দিন সিন্ডি, ইয়াসির আর চেলসি মুখোমুখি হয়। ইয়াসির বলে আমি তো জানি এখানে আমন্ত্রণ না করলে বাইরে কেউ আসতে পারে না, তোমাকে কি করে আসতে দিয়েছে? তখন চেলসি বলে আমার এসব আমন্ত্রণের কোনো দরকার হয় না। তারপর সেখানে একটা কর্মচারী আসে, সে ভাবে চেলসি বাইরের লোক, সে তাকে চলে যেতে বলে। তখন চেলসি তার কার্ড দেখায়, তার কার্ড দেখে সে ম্যানেজার বুঝতে পারে যে সে অনেক বড় ভুল করে ফেলেছে। তারপর সে সরি বলে আর তাকে যেতে দেয়। তখন তার অফিসার এক এমপ্লয়ের গায়ে পানি ফেলে দেয়, আর তারপর সেটা মুছে দিলে সিন্ডি সেই ছবি ক্যামেরায় ধারণ করে। চেলসি ওয়াশরুম থেকে বেরোনোর সময় খেয়াল করে সিন্ডি ওয়েটারকে একটা ব্রেসলেট দিচ্ছে আর কিছু টাকা দিচ্ছে।
যাতে সেটা চেলসির ব্যাগে রেখে দেয়। এই দৃশ্য আবার চেলসি তার ক্যামেরায় ধারণ করে। পরের দিনে দেখানো হয় সবাই হলরুমে প্রেজেন্ট রয়েছে। ঠিক তখনই সিন্টি বলে, আমার হাতের ব্রেসলেটটা খুঁজে পাচ্ছি না। ইয়াসির জিজ্ঞেস করে, কোথায় রেখেছিলে সেটা? সিন্টি বলে, আমি লাস্ট রেস্টুরেন্টে চেলসির সাথে ছিলাম, ওইটাই আমার ব্রেসলেট নিয়েছে। এই কথা শুনে আশেপাশের লোকজন কানাঘুষা করতে থাকে। তখনই সিন্টি বলে, আমি তোমার ব্যাগ চেক করব। তারপর সে চেলসির ব্যাগ চেক করলে তার মধ্য থেকে তার ব্রেসলেটটা বের করে। তারপর তাকে চোর বলে। শুধু তাই না, এরপর তার সেই ফোনে ধারণ করা ভিডিওটা সবাইকে দেখায়। বলে যে সে এখানে এসেছে শুধু এই লোকটার দৃষ্টি আকর্ষণ করতে। তখন চেলসি তার ফোনে ধারণ করা ভিডিওটি দেখায় আর বলে, তোমার ব্রেসলেট এভাবে আমার ব্যাগে এসেছে। আর যে লোকটার সাথে তার অ্যাফেয়ার আছে বলে সে লোকটাকে ডাক দেয়। সে বলে, ওরা অভিযোগ করেছে তোমার সাথে নাকি আমার সম্পর্ক আছে। তখন লোকটি বলে, সেটা কি করে সম্ভব? সেই কোম্পানির প্রেসিডেন্ট, সে কেন এই কম দামের ব্রেসলেটটা চুরি করতে যাবে? চেলসি তখন তার গার্ডদের বলে সিন্টিকে অনুষ্ঠান থেকে বের করে দেওয়ার জন্য। সিন্টিকে গার্ড বাইরে নিয়ে যায়। ইয়াসের লোভে তখন জানতে পারে চেলসি কোম্পানির প্রেসিডেন্ট। তখন সে চেলসিকে বলে, চলো আমরা আবার সবকিছু ঠিক করে ফেলি। আমি আসলে তোমাকে অনেক ভালোবাসি। ওই বোকা মেয়েটার জন্যই আমি তোমার থেকে দূরে সরে গিয়েছিলাম। আমাকে আর একটাবার সুযোগ দাও, আমি এবার থেকে ভালো হয়ে যাব। তখন চেলসি একটা পেপার বের করে। সে এমপ্লয়ি আর ইয়াসিরকে বলে, তোমরা দুজন আমার কোম্পানির টাকা চুরি করে নিয়েছো, তোমাদের দুজনকে কোম্পানি থেকে বের করে দেওয়া হচ্ছে। সি শিফট হলে আমরা চেলসির মাকে গাড়ি থেকে নামতে দেখি। সে চেলসিকে বলছিল, তুমি আর কতদিন তোমার পরিচয় লুকিয়ে রাখবে? চেলসি বলে, আমি পরিচয় গোপন রেখে কিছু লোকদের উপর নজর রাখি আর খুব মজা নিই। তখন তার মা তাকে কিছু ড্রেস গিফট করে এবং সেখান থেকে চলে যাওয়ার সময় তার মনে পড়ে যে সে চেলসির জন্য একটা দ্বীপ কিনেছে। সে দলিলের পেপারটা সে তাদের হোমমেটকে দিয়ে অফিসে চেলসির কাছে পৌঁছে দেয়। সেই হোমমেট চেলসিকে পেছন থেকে ডাকলে সে দাঁড়িয়ে পড়ে আর তারপর তার হাতে সেই দ্বীপের দলিলটা দিয়ে বলে, এটা আপনার মা আপনার জন্য কিনেছে, আপনাকে এখানে ঘুরতে যেতে বলেছে। আরেকটা কথা ম্যাম, আপনি লুনাকে চেনেন, ওকে একটু দেখে রাখবেন। চেলসি খুব কাইন্ডলি বলে, ও তো আমার কলিগ, ওকে আমি অবশ্যই দেখে রাখবো। তারপর সেখানে লুনাকে ডাকা হয় তার মায়ের সাথে দেখা করার জন্য। তখন তার মা তাকে বলে, আমি চাই তোমরাও সেই দ্বীপে একটা রুম নাও। তখন লুনা তার মাকে বলে, তুমি কি মনে করো তুমি ওই ঘরের মেইট বলে আমি ওই ঘরের মেইট? তখন তার মা বলে, আমি ওই ঘরের মেইট দেখেই চাকরিটা পেয়েছিস। লুনা তার মাকে বলে, এখান থেকে চলে যাও, কেউ দেখে ফেলবে তোমাকে। লুনার মা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কিন্তু লুনা তার মায়ের সাথে কথা বলতে অফিসের কিছু এমপ্লয় দেখে ফেলে। তারা নিজেদের মধ্যে আলোচনা করে যে ওই রিচ ফ্যামিলির মেয়েদের সাথে লুনার কি সম্পর্ক। সি শিফট হলে আমরা কোম্পানির বসকে দেখি। সে অফিসে এসে লুনাকে রিচ ফ্যামিলির মেয়ে ভাবে, তাই তার প্রজেক্টটা অ্যাপ্রুভ করে। তখন চেলসি রেগে যায় আর বলে, এই প্রজেক্টটা কমপ্লিট না হলে কোম্পানির কত লস হবে তা জানেন? তখন সে বলে, লস হলে হোক, তাও লুনা রিচ ফ্যামিলির মেয়ে, তার প্রজেক্টে আমি শুধু অ্যাপ্রুভ করব। প্রজেক্ট ফিক্স করে বস সেখান থেকে চলে যায়। তারপর অন্যান্য ক্লায়েন্টরা লুনাকে বলে, আমরা তো জানতামই না তুমি এত বড় ফ্যামিলি থেকে বিলং করো, আমরা দেখছিলাম রিচ ফ্যামিলির মেয়েদের সাথে তোমরা কথা বলতে তখনই বুঝে গিয়েছিলাম যে ওই ফ্যামিলির সাথে তোমার কোনো না কোনো কানেকশন আছে। লিন তখন মনে মনে বলে, মায়ের সাথে কথা বলতে দেখে ফেলেছে, ওরা ভালো হয়েছে। ওরা বুঝতেই পারেনি যে আমি সেই পরিবারের না, বরং সেই পরিবারের কর্মচারীর মেয়ে। সে সাথে আরো বলে, আমি তোমাদেরকে ট্রিট দেবো, সেন্ট দ্বীপে নিয়ে যাব, সেটা আমার মা আমাকে গিফট করেছেন। আইল্যান্ডের নাম শুনে জেলাটির কথা মনে পড়ে সে নামটি আরো কোথাও একটা শুনেছে। একটু পরে মনে পড়ে যে তাদের মেয়ে তাকে দলিল দেওয়ার সময় বলেছিল যে এই জায়গাটা তোমার মা তোমার নামে কিনেছে। তারপর সে লুনাকে মনে মনে বলে, তুমি আমার পরিচয় চুরি করেছো, এখন আবার আমার দ্বীপও। তারপর লুনা চেলসিকে বলে, তুমি আমাদের সাথে আসো, তারপর তোমাকে আমরা দেখাই তুমি কত বড় লুজার। সি শিফট হলে আমরা অফিসের সব এমপ্লয়ীদেরকে সে আইল্যান্ডে যেতে দেখতে পাই। চেলসিকে দেখে কেয়ারটেকাররা সম্মান প্রদর্শন করতে গেলে সে ইশারায় তাদেরকে নিষেধ করে। তারপর ভেতরে ঢুকে সবাই ঘুরে ঘুরে দ্বীপটা দেখতে থাকে। দ্বীপটার সৌন্দর্য দেখে সবাই খুশি হয়ে যায়। একজন কলিগ লুনাকে বলে, এটা তো $9 বিলিয়ন মূল্যের, তাই না? লুনা বলে, হ্যাঁ ঠিকই বলেছ, কিন্তু মনে মনে বলে, আমার মা বলেছে এটা $800 মিলিয়ন। তারপর অন্যান্য কলিগরা চেলসিকে বলে, তুমি তো সুন্দর ড্রেস পরে আসতে পারতে, তুমি এরকম ড্রেস কেন পরেছো? মনে হচ্ছে ডাস্টবিন থেকে তুলে এনেছো। তখন চেলস মনে মনে বলে, এটা আমাদের ফ্যামিলি ট্রেলারের হাতে বানানো, ইউরোপ থেকে, তোমরা কিভাবে বুঝবে? যাক, মূর্খদের সাথে তর্কে না যাওয়াই ভালো। তারপর লিনা খুব ভাব নিয়ে টেবিলের উপর রাখা ওয়াইনগুলো অন্যান্য কলিগকে খেতে বলে আর মনে মনে বলে, ভাগ্য ভালো ওয়াইনগুলো জোগাড় করেছিলাম, না হলে তো মান সম্মানই থাকতো না। তখন চেলসি একবারিয়ে বলে, আমি তোমাদেরকে ওয়াইন সার্ভ করে দিই। তখন সব ক্লায়েন্টরা বলে, হ্যাঁ হ্যাঁ তুমি দাও, তোমার তো নিজেকে ভাগ্যবান মনে করা উচিত যে তুমি একজন রিচ ফ্যামিলির মেয়েকে ওয়াইন সার্ভ করে দিচ্ছ। অন্যান্য কলিগরা আরো বলে, বড়লোক ফ্যামিলির বাচ্চারা অনেক চমৎকার হয়। তখন চেলসি বলে, তো বড়লোকের ঘরের সন্তানরা নকল ওয়াইন কেন দিচ্ছে? কিন্তু তার কথা অন্য কেউই বিশ্বাস করতে চায় না। তবে সবাই খাওয়ার পর উপলব্ধি করে যে এটার স্বাদ আসলে অন্যরকম। কিন্তু লিনা বলে, এটা অনেক দামি ওয়াইন তো, তাই হয়তো খেতে এমন লাগছে।
তখন সে ওয়াইনগুলোর মধ্যে একটা দামি ওয়াইন থাকে যেটা 9 মিলিয়ন টাকা। চেলসি কৌশলে বলে, তুমি ওই ওয়াইনটা খাওয়াও না সবাইকে। সবাই তখন একসাথে বলে যে তারা ওই ওয়াইনটাও টেস্ট করতে চায়। লুনা তখন খুবই বিপদে পড়ে যায়। সেই $9 মিলিয়ন ওয়াইনটা সবাইকে সার্ভ করে। চেলসি ইচ্ছে করে কিছুটা লুনার জামায় ফেলে দেয়। লুনা রেগে গেলে চেলসি বলে, তুমি রেগে যাচ্ছ কেন? এখানে তো অনেক জামা রাখা আছে, যে কোনো একটা পরে নাও। তখন কলিগরা তাকে একটা দামি জামা পরার জন্য সিলেক্ট করে দেয়। সেটা লুনা পরলে তার গায়ে সেট হয় না। এখন সবাই সন্দেহ করতে থাকে যে আসলে রিচ ফ্যামিলির মেয়ে কিনা সে। ওইদিকে চেলসি লুনার মাকে কল করে এখানে আসতে বলে। কিছুক্ষণ পর সে যখন দ্বীপে আসে তখন চেলসিকে সেই মেয়ের সম্মান জানায়। এটা দেখে কলিগরা লুনাকে বলে, তোমাদের বাড়ির মেয়েট কেন চেলসিকে সম্মান করলো? আর লিনা তার মাকে বলে, তুমি চেলসিকে কেন সম্মান করলে? তুমি আমাকে সম্মান করবে। তখন তার মা লুনাকে একটা থাপ্পড় মারে আর বলে, আমি তাদের বাসায় বছরের পর বছর কাজ করছি, তোমার কাজ করছি না। চেলসি বলে, আপনার মেয়ে আমার 9 মিলিয়ন টাকার ওয়াইন নষ্ট করেছে। এর মধ্যেই লিনের জামাটাও ফেসে যায়। তখন চেলসি আবার বলে, আমার জামার ওয়াইনের সব টাকা চাই। মেয়েটাকে ক্ষমা করে দিতে বলে, কিন্তু সে বলে, কেন? আমি কি দান বক্স খুলে রেখেছি যে ক্ষমা করে দিব? আমার টাকা আমাকে বুঝিয়ে দিবেন, মনে থাকে যেন। তখন সবাই বুঝায় যে লুনা সবাইকে মিথ্যা বলেছে, তাই সবাই তাকে ইনসাল্ট করে আর সেখান থেকে চলে যায়। কিন্তু ওখান থেকে বেরিয়ে লুনা তার মাকে বলে সে যেন কাউকে না বলে যে সে তার মেয়ে, আর মাকে শিখিয়ে দেয় যাতে সবাইকে বলে তাকে চেলসি টাকা দিয়েছে মিথ্যে অভিনয় করার জন্য। সিন শিফট হলে পরের দিন লুনা আর দুজন কলিগকে দেখতে পাওয়া যায়। কলিগরা নিজেদের মধ্যে আলোচনা করছিল স্যারের কাছে বিচার দেবে চেলসির নামে। লুনার মতো রিচ ফ্যামিলির মেয়েকে অপমান করার সাজা দেবে। একটু পরে সেখানে তাদের বস আসে। তারপর অন্য কলিগরা অভিযোগ করে চেলসির নামে যে লুনাকে অপমান করেছে। বস রেগে যায় কারণ সে লুনাকে পছন্দ করত। সে বলে, লুনাকে অপমান করেছেও, আমি তো এটা কিছুতেই মানব না, ওর শাস্তির ব্যবস্থা করব আমি। তারপর সে চেলসিকে অনেকগুলো ফাইল এনে দিতে বলে, এগুলো সব কমপ্লিট করে দাও। চেলসি বলে, এগুলো তো পুরো 1 মাসের কাজ, আমি কয়েক ঘন্টায় কিভাবে করব? তখন সে বলে, আমি বলেছি আমার অর্ডার তোমার পালন করতেই হবে। চেলসি বলে, আমি করে ফেলবো। খুব দক্ষতার সাথে সে সব কাজ কয়েক ঘন্টার মধ্যেই শেষ করে ফেলে। এটা দেখে বস অবাক হয়ে যায়। তারপর সে ফাইলগুলো চেক করে হঠাৎ একটা ফাইল ধরে বলে যে এটা ভুল আছে, এটা আবারও ঠিক করতে হবে। তখন চেলসি সেটা ঠিক করে বলে, যদি এই ফাইলে কোনো ভুল থাকে তাহলে আমি নিজ থেকে চাকরিটা রিজাইন করে দেব। শুধু তাই না, বসকে বলে, আপনি এই কাগজগুলো এত নিম্নমানের কেন দিয়েছেন? এই কথা শুনে বস একটু দমে গেলেও বিরক্ত করার প্রচেষ্টা থামায় না। সে আবারও আরেকটা ফাইল দিয়ে বলে, এটাও সলভ করো। তারপর চেলসি বাধ্য হয়ে ফাইল গোছাতে বসে পড়ে। তখন লুনা বলে, ভালো হয়তো তুমি এখান থেকে চলে যাও, লুজার। তখন চেলসি বলে, এরপরে ডিল লি কোম্পানি নিজেরা সিলেক্ট করবে, তো তোমার ভালো এতেই হবে যে তুমি তোমার ভালো কাজ ভালোভাবে করো, না হলে তাদের সামনে একদম জিরো হয়ে যাবে। চেলসি সব কাজ ছেড়ে পেন ড্রাইভ রেখে চলে যায়। এই সুযোগে লুনা তার পেন ড্রাইভ থেকে সমস্ত ডাটা তার নিজের কম্পিউটারে কপি করে রাখে। তারপর সে খুশি মনে সেখান থেকে চলে যায়। চেলসি যখন ফিরে আসে তখন দেখতে পায় তার পেন ড্রাইভ থেকে তার কন্ট্রাক্ট প্রপোজাল কপি করা হয়েছে। তারপর সে বুদ্ধি করে আরেকটি প্রপোজাল প্রজেক্ট তৈরি করে। সে পেন ড্রাইভটি ওখানে রেখে আসলে আসল পেন ড্রাইভটি নিজের কাছে রাখে। লুনা তখন ফিরে আসলে সে শুনে ফোনে চেলসি কারোর সাথে কথা বলছে। আমার প্রপোজাল প্রজেক্টে কি জানি সমস্যা হয়েছে, আমি একটু আগে তো ঠিক করে রাখলাম। এটা শুনে লুনা চেলসির অনুপস্থিতিতে আবারও প্রজেক্টটা কপি করে। পরের দিন মিটিংয়ে লি কোম্পানি ক্লায়েন্ট, বস আর লিনা মিটিংয়ে প্রেজেন্ট থাকে। চেলসি তখন এসে পৌঁছায়নি। বস বলে, চেলসি যখন এসে পৌঁছায়নি তখন লুনা তুমি প্রজেক্ট শো করো। লিনা প্রজেক্টটা শো করে আর বলে এখানে ভুলভাল প্রজেক্ট দেখাচ্ছে, যা দেখে লি কোম্পানির ক্লায়েন্টটা রেগে চলে যেতে থাকে। তখনই চেলসি চলে আসে। চেলসি বলে, একটু অপেক্ষা করুন। তখন ক্লায়েন্ট তাকে বলে, আপনি তো পাংচুয়াল না, এরকম মানুষের সাথে আমি কি করে ডিল করতে পারি? চেলসি বলে, আমি আপনাকে পিক আপ করতে গিয়েছিলাম কিন্তু আপনাকে খুঁজে পাইনি, তাই আসতে লেট হলো। তারপর চেলসি প্রজেক্ট দেখায়। ক্লায়েন্ট অনেক খুশি হয় আর এই প্রজেক্টের হেড চেলসিকেই বানাতে বলে। কিন্তু লুনা রেগে গিয়ে মনে মনে বলে, কিভাবে তুমি আমাকে ঠকালে? বস অনেক কৌশল করে যাতে লিডার লুনাকে বানানো হয়, কিন্তু ক্লায়েন্ট তাতে খুবই রেগে যায়। লুনা যখন রেগে মিটিং রুম থেকে বেরিয়ে আসে তখন পেছনে পেছনে বসও আসে। তারপর তাকে বলে, উনি তো আর একা একা প্রজেক্ট কমপ্লিট করতে পারবে না, তোমাদের নিজেদের নজরে আনার আরও একটা রাস্তা হয়ে যাবে, আমরা আমাদের প্ল্যান অনুযায়ী আগাবো অবশ্যই। পরের দিন বস অফিসে এসে বলে, তোমরা এই প্রজেক্ট একজন করতে পারবে না। এই কথা শুনে চেলসি বুঝে যায় যে বস তার সাথে ফ্রড করতে চাইছে। লুনা আর চেলসিকে 2 গ্রুপে ভাগ করে দেয়। তারপর অন্যান্য কলিগদের বলে, তোমরা কার পক্ষে যাবে? তখন সব কলিগরা লিনার পক্ষে যায়। তারপর অন্যান্য কলিগদের বলে, তোমরা কার পক্ষে যাবে? তখন সবাই আবার লিনার পক্ষে যায়। লিন তখন চেলসিকে জিজ্ঞেস করে, একা সে কি করে কাজ করবে? কিন্তু চেলসির কিছুই যায় আসে না। সে বলে, একাই নিজের জন্য যথেষ্ট আমি। বস বলে, এটা খুবই খারাপ কথা যে তোমার টিমে একজনও নেই। তারপর সে সেখান থেকে চলে যায়। সবাই চলে গেলে লুনা চেলসিকে বলে, এবার আমি তোমাকে টক্কর দেবই। চেলসি বাঁকা হাসি হেসে বলে,
তুমি এবার কিছুতে আমার প্রজেক্ট কপি করতে পারবে না। পরের দিন লুনা তার প্রজেক্ট শো করে। তখন তাদের বস ক্লায়েন্টকে জিজ্ঞেস করে, এটা বেশ ভালোই হয়েছে, আপনার কি মতামত? ক্লায়েন্ট তখন অনীহা করে বলে, এটা কি আপনাদের কোম্পানির বেস্ট কাজ? তখন লুনা চেলসিকে বলে, তুমি এরকম একটা ইম্পর্টেন্ট মিটিং এর মধ্যে কি করে ফোন চালাও? চেলসি বলে, আমি ভাবছি এক রাতের মধ্যে এতগুলো কাজ কি করে করছো। আসলে লুনাও তাদের কলিগ টাকা নিয়ে অন্য একজনের কাছ থেকে প্রজেক্ট শিখে নেয়। চেলসি সেটা বুঝে যায় আর সে বলে, তুমি যে 4টা এঁকেছো তার চেয়ে এটার আমি আরেকটা পারি, আর এই কাজ বাস্তবায়নে যে টাকা প্রয়োজন হবে সেজন্য কি আলাদা করে ইনভাইট করার লোক খুঁজবে? তখন লুনা ও তার অন্যান্য 2 কলিগ বলে, তুমি যখন আমাদের কাছে এত দোষ ধরছো, তোমার কাজও দেখাও, আমরা দেখি তুমি কত ভালো কাজ করতে পেরেছো। তাদের বিশ্বাস ছিল যে এত কম সময়ের মধ্যে চেলসি একা তার প্রজেক্ট সুন্দর করে প্রেজেন্ট করতে পারবে না। তারপর যখন চেলসি তার প্রজেক্ট দেখায় তখন ক্লায়েন্ট খুব খুশি হয়ে যায়। চেলসির অনেক বেশি প্রশংসা করতে থাকে আর অন্যদের বলে তারা কোনো কাজেরই না। তারপর সে সেখান থেকে চলে যায়। লুনা চেলসির পথ আটকে দাঁড়ালে চেলসি তাকে লুজার বলে অপমান করে। তখন লুনা বলে সে তাকে পরে দেখে নেবে। চেলসি বলে, অনেকবারই তো সুযোগ পেয়েছো, কোনো বাড়ি তুমি কোনো কিছুই করতে পারোনি। লুনা তার বসকে বলে, আপনি থাকতে আবারও কি করে চেলসি সিলেক্টেড হয়, আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর লুনা গিয়ে চেলসির টেবিলে একটা কাগজ রাখে আর বলে, এখানে অনুষ্ঠানে আসা সব গেস্টের নামের লিস্ট আছে যা তোমাকে মনে রাখতে হবে যাতে তাদের ভালো করে আপ্যায়ন করতে পারো। চেলসি বলে, এই কাজ আমি কেন করব, এই কাজের জন্য তো লোক রাখা আছে। লুনা বলে, বসের অর্ডার, তোমাকে তো এই কাজ করতেই হবে কারণ তুমি নতুন ইন্টার্ন, এটা একদমই ভুলে যেও না। পরের দিন অনুষ্ঠানে গেস্টদের অপেক্ষা করছিল চেলসি। তখন লুনা তার অন্য কলিগরা আসে, তারা চেলসিকে বলে, এতগুলো লোকের নাম কিভাবে মনে রাখবে তুমি, আজ তুমি বিপদে পড়তে চলেছ। তখনই একজন গেস্ট সেখানে প্রবেশ করে আর চেলসিকে জিজ্ঞেস করে, আপনি কি বলতে পারবেন ওয়াশরুমটা কোন দিকে? চেলসি বলে, হ্যাঁ মিস্টার লেনার্ড, ওয়াশরুমটা বাম দিকে। লোকটি বলে, ধন্যবাদ, কিন্তু আমার নাম তো লেনার্ড না, রোমফোর্ড গ্রুপের রিসেপশনিস্ট দেখি একদমই বাজে, আমি অভিযোগ দায়ের করব। চেলসি বুঝে যায় যে লিস্টে নামগুলো ভুল ছিল। লুনা বলে, চেলসি তোমাকে এরকম আরও অপমানের শিকার হতে হবে, জাস্ট ওয়েট আর সি, দেখি তুমি কি করে সঠিক নাম জানতে পারো। কিন্তু চেলসি খুবই বুদ্ধিমান, সে সবাইকে ডাকে আর বলে, আজকে আমাদের কোম্পানিতে বাফলে গেম খেলা হবে, সবাই এখানে আসুন, নিজেদের নাম লিখুন, বিজয়ীকে পুরস্কার প্রদান করা হবে। গেস্টরা সবাই খুবই উৎসাহিত হয়ে খেলাটি খেলতে এগিয়ে আসে এবং পেপারে নিজেদের নাম লিখতে থাকে। তখনই সেখানে লি গ্রুপের ক্লায়েন্ট আসে এবং চেলসিকে বলে, এটা দারুণ, আমি আর কখনো শুনিনি যে নৈশভোজে কেউ খেলার আয়োজন করে, কিন্তু তুমি কি আমাকে বলতে পারো এই অদ্ভুত কাজটা আমি কেন করেছি? চেলসি বলে, আমি মূলত এই কাজ করেছি গেস্টদের স্বাগতম জানানোর জন্য। লুনা ভয় পেয়ে তখন জিজ্ঞেস করে, তুমি কি বোঝাতে চাও? তখন চেলসি গেস্ট লিস্ট দেখিয়ে বলে, এখানে সব নাম ভুল লেখা হয়েছে। তখন মিস্টার লি বলে, এই কাজটা নিশ্চয়ই লুনা করেছে, এরকম রিডিউসলেস কাজ একমাত্র তুমিই করতে পারো। তখন লুনা বলে, আমি কিছুই করিনি, এটা হার্ড কপি না, এই দায়িত্ব তো বস চেলসিকে দিয়েছিল। চেলসি তখন হার্ড কপিটা মিস্টার লিয়ের হাতে দেয়, যেটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা লুনার হাতের লেখা। এরপর আর লুনার কিছুই বলার থাকে না। চেলসি আবারও লুনাকে লুজার বলে সেখান থেকে প্রস্থান করে। তারপর লুনা আর তার কলিগরা মিলে চেলসির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যে করেই হোক এবার তার একটা ক্ষতি করেই ছাড়বে। সেই শিফট হলে দেখানো হয় চেলসিকে তার বস তার অফিসে ডাকে এবং ডিল পেপারে সাইন করতে বলে। সন্দেহ থাকা সত্ত্বেও চেলসি এক প্রকার বাধ্য হয়ে পেপারে সই করে। সেখান থেকে বেরোনোর সময় চেলসি দেখে লুনা অন্য কলিগদের সাথে মিশে তার বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে। তার একটা ঘুমের ওষুধ তার ড্রিঙ্কসে মিলিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। নেক্সট সিনে দেখানো হয় ক্লায়েন্টের সাথে ডিল ফাইনাল করতে লুনা আর চেলসি চলে যায়। ক্লায়েন্ট ছেলেটি একজন দুশ্চরিত্র লোক যে চেলসিকে বাজে প্রপোজাল দেয়। লুনা তখন বলে, পেপারনেসে করানোর জন্য হলেও তোমাকে এই কাজটি রাজি করতে হবে। তারপর লুকিয়ে তার ড্রিঙ্কসের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় সে। কিন্তু লিনা এই পরিকল্পনা আগে থেকেই জানতো, তাই সে কথা বলার সময় তার কৌশলে গ্লাসটা চেঞ্জ করে দেয়। ফলে চেলসির বদলে লুনা সেই ঘুমের মেডিসিন মেশানো ড্রিঙ্কটা খেয়ে নেয়। তারপর সেখানে সে ঘুমিয়ে পড়ে। তারপর চেলসি ক্লায়েন্টের সাথে ডিল করে লুনার সাথে টাইম স্পেন্ড করার বিনিময়ে পেপারে সাইন করতে বলে। লোকটি রাজি হয়ে যায় এবং ডিল পেপারে সাইনও করে দেয়। ওদিকে লুনার যখন সেন্স আসে, সে নিজেকে সেই ক্লায়েন্টের বেডে দেখে বুঝে যায় তার পাতা ফাঁদে সে নিজেই পড়েছে আসলে। তখন সে লোকটির সাথে খারাপ বিহেভ করলে সে লোকটা তাকে থাপ্পড় মারে এবং বলে, ভুলে যেও না কাল রাতে তুমি আমার সাথে ছিলে। তখন লুনা মনে মনে ভাবে, যেহেতু এই লোকটার সাথে আমি ক্লোজ হয়েছি তাহলে একে আমি চেলসির ক্ষতি করার জন্য ইউজ করতে পারি। তারপর সে সেই ক্লায়েন্টের সাথে মিলে চেলসির বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে। সেই শিফট হলে চেলসিকে দেখানো হয় তার বসের রুমে। সে ক্লায়েন্টের সাইন করা পেপারটি তার বসকে দিচ্ছে। তবে তখনই সেই ক্লায়েন্ট তার বসকে কল করে আর বলে, গতরাতে তার এমপ্লয় চেলসি তাকে মদ খাইয়েছে এবং সেন্সলেস থাকা অবস্থায় তার থেকে কন্ট্রাক্ট পেপারে সাইন করিয়ে নিয়েছে। সে তার কন্ট্রাক্টটা ক্যান্সেল করবে।
এরপর বস চেলসিকে বকা দেয় এবং বলে তুমি এখন আমার সাথে যাবে আর ক্লায়েন্টের কাছে অবশ্যই ক্ষমা চাইবে। নেক্সট সিনে তারা যখন সেখানে ক্ষমা চাইতে যায়, চেলসি অফিসার বস বলে আমার ক্লায়েন্ট এসেছে আপনার কাছে ক্ষমা চাইতে। তখন সেই দুষ্ট লোকটি বলে আপনি কি ভেবেছেন আমার কাছে ক্ষমা চাইলেই আমি ক্ষমা করে দেব? এত সহজ? তখন চেলসির অফিসার বস বলে আপনার কিছু প্রয়োজন হলে অবশ্যই জানাবেন, আমি এই বিষয়টা দেখব। তখন সেই ক্যারেক্টারলেস লোকটা বলে আমি চেলসিকে চাই, তাহলে আমি ডিলটা কনফার্ম করব। কিন্তু চেলসি রাজি না হয়ে বলে আমি বুঝতে পারছি না কিভাবে তুমি স্যানুয়েল কোম্পানির জেনারেল ম্যানেজার হয়েছ, তোমার চেয়ারম্যানের সাথে আমার কথা বলে দেখতে হবে। তখন সেই লোকটি বলে তুমি তো খুবই ফানি, তুমি কে যে আমার সাথে কথা বলবে? তখনই সেখানে সেই ক্লায়েন্টের চেয়ারম্যান আসে। তাকে দেখে লোকটি বলে স্যার আপনি এই সময় এখানে দেখুন, এই মেয়েটা কাল আমার সাথে জালিয়াতি করেছে। তখন চেয়ারম্যান বলে হ্যাঁ আমি তাকে দেখতে পাচ্ছি, কিন্তু তুমি তাকে দেখতে পাচ্ছ না। সে চেলসিকে সম্মান প্রদর্শন করতে গেলে চেলসি ইশারা করে তাকে নিষেধ করে দেয়। তারপর কোম্পানির চেয়ারম্যান ম্যানেজার লোকটিকে চাকরি থেকে বহিষ্কার করে দেয়। তখন বস বুঝে যায় যে এই মেয়েটা বোধহয় কোনো ভিআইপি কেউ, আমার এই ব্যাপারে লুনাকে বলতে হবে। অন্যদিকে লুনা আর তার কলিগরা বলতে থাকে কাল কোম্পানিতে রিমফোর্ড গ্রুপের শেয়ার হোল্ডার আসবে, তাদের কাছে আমরা যদি চেলসিকে খারাপ বানাতে পারি তাহলে ওকে কোম্পানি থেকে বের করে দেওয়া হবে, কারণ তারা যে ডিসিশন নেয় তার উপরে কথা বলার কেউ নেই। অথচ তারা জানতোই না সেই কোম্পানির প্রেসিডেন্টই মিস মুলার চেলসি। অসাবধানতায় জামায় কফি পড়ে যায় তার, তাই সে ড্রেস চেঞ্জ করতে ওয়াশরুমে চলে যায়। সেখানে চেলসিও যায়। তাকে দেখে লুনা খুবই রেগে যায় এবং বলে দুনিয়াতে এত জায়গা থাকতে কেন ঘুরে ফিরে তোমার সাথে আমার দেখা হয় বলো তো? তখন চেলসি বলে তো সেদিন রাতটা কেমন লাগলো বললে না তো। লুনা রেগে গিয়ে বলে তুমি এই কথা যদি অন্য কাউকে বলেছ আমি তোমাকে সত্যিই খুন করে ফেলবো। তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তখনই চেলসির মা ওয়াশরুমের ওয়েমেনের ছদ্মবেশে সেখানে আসে। তাকে দেখে লুনা তাদেরকে গরিব বলে অপমান করে। তারপরে অকেশনের আয়োজন করা হয় যেখানে শেয়ার হোল্ডারকে আমন্ত্রণ জানানো হবে। লুনা আবারও ষড়যন্ত্র করে। সে চেলসিকে একটা ড্রেস দিয়ে বলে তুমি যে ড্রেসটা পরে আছো এটা মানায় না, শেয়ার হোল্ডার থাকবে অনুষ্ঠানে। চেলসি চেঞ্জ করতে চলে গেলে সেখানে তার বস আসে। লুনা আর বাকিদের জিজ্ঞেস করে চেলসিকে আজকেও আসতে দেরি করেছে। তখনই চেলসি সেখানে ড্রেস চেঞ্জ করে চলে আসে। তখন তার ড্রেস দেখে লুনা ও বাকিরা হাসাহাসি করে বলে তোমায় দেখতে খুব হট দেখাচ্ছে, কিন্তু অনুষ্ঠানে এই ড্রেস কেন? তখনই অনুষ্ঠানের শেয়ার হোল্ডারের আগমন ঘটে। সে বলে সে কি পোশাক পরেছে সেটা বিচার করার প্রয়োজন নেই, কারণ সে আমার মেয়ে। সে মহিলা আর কেউ না বরং চেলসির মা। তাকে দেখে বস অনেক ঘাবড়ে যায় এবং তাকে সম্মান দিয়ে কথা বলে। এটা দেখে লিনা খুবই অবাক হয়ে যায়, কিন্তু লিনা কিছুতেই বিশ্বাস করতে পারে না। সে তখনও চেলসির মাকে ইনসাল্ট করে। সে বলে ও তুমি সেই ওয়াসার না, নতুন কাপড় পরে এসেছো, বাহ ভালোই তো লাগছে। এদিকে বস লুনাকে বলে তুমি পাগল হয়ে গেছো, শেয়ার হোল্ডারের সাথে তুমি কিরকম ব্যবহার করছো এটা? তখন শেয়ার হোল্ডার মানে চেলসির মা বলে তুমি যখন থেকে কোম্পানিতে জয়েন করেছো তখন থেকে আমি তোমাকে নোটিস করেছি, তোমার কাজের প্রতি কোনো খেয়ালই নেই, তোমাকে এখন অব্দি কোম্পানিতে কে রেখেছে? লুনা এবার একটু ভয় পায় আর বলে এতে আমার কোনো দোষ নেই, এই সবকিছু চেলসির কৌশল ছিল। চেলসি তখন তার অপকর্মের প্রমাণ সবাইকে দেখায়। তখন লুনা বলে এসব করো না, তুমি ভুলে যেও না আমি শহরের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে, তোমারই বিপদ হবে। তখন চেলসির মা বলে ধনী পরিবারের? তোমার মতো একটা জঘন্য মেয়ে আমার কি করে থাকতে পারে বলো তো? ভুল হচ্ছে না তো কোথাও তোমার? তখন শেয়ার হোল্ডার চেলসিকে মেয়ে বলে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। বস আরও বেশি অবাক হয়ে যায় আর বলে তাহলে কি এই কোম্পানির সিইও আসলে চেলসি? তখন চেলসির মা বলে হ্যাঁ, আমরা এতদিন ছদ্মবেশে রয়েছি কারাই কোম্পানির শত্রু কারা ফাঁকিবাজ সেটা দেখার জন্য। লুনা আর বস তার চোখে মুখে তখন ভয় দেখা যায়। তারা সবাই ক্ষমা চাইতে থাকে, কিন্তু চেলসি তখন গার্ডদের ডাকে আর বলে লুনাকে এখান থেকে নিয়ে যাও, ওকে এই শহরে যেন আর কখনো না দেখি, এখান থেকে ধরে নিয়ে যাও। আর বসকে বলে আপনাকে সারা জীবন জেলে থাকতে হবে, প্রস্তুত হন। তারপর চেলসির মা তার প্রশংসা করে আর বলে সে জীবনে অনেক দূর এগিয়ে যাবে। আর এখানেই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে আজকের এই ড্রামাটি শেষ হয়ে যায়। এটি একটি ভিন্ন ধরনের গল্প যেখানে নায়কের কোনো ক্যারেক্টারই নেই কোনো প্রেম কাহিনী, আছে শুধু একটি মেয়ের সফল হওয়ার ইচ্ছা এবং বুদ্ধিমত্তা। তো কেমন লাগলো আজকের ড্রামাটির গল্প? আশা করি খুব ভালো লেগেছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তীতে এরকম আরও ড্রামা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।